সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব কয়েকটি স্কুলের এসিকিউ কোশ্চেন আলোচনা করব। পেজ নাম্বার এসি 217। এক, আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য কী? কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা। অথবা কখন একটি যুক্তিকে বৈধ বলা যায়? যখন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্য হয়ে নিঃসৃত হয় তখন একটি যুক্তিকে বৈধ বলা হয়। দুই, বচনের বিরোধানুমান বলতে কী বোঝো? একটি বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে অপর একটি বচনের সত্যমূল্য নির্ণয় করার অনুমানকে বচনের বিরোধানুমান বলা হয়। তিন, কোন বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়? অসম বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়। অথবা যদি আয় বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট এ বচনের সত্যমূল্য কী হবে? তাহলে আয় বচন মিথ্যা হলে এ বচন হবে মিথ্যা। চার, বস্তুগত বিবর্তন কাকে বলে? যে বিবর্তন প্রক্রিয়ার প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। অথবা বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত বিবর্তন বলা যায় না? কারণ এক, বস্তুগত বিবর্তনের গুণের পরিবর্তন হয় না, কিন্তু প্রকৃত বিবর্তন গুণের পরিবর্তন হয়। দুই, বস্তুগত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন, কিন্তু প্রকৃত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই কারণে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। পাঁচ, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। হয় রাম কলকাতা আছে অথবা দিল্লিতে আছে, রাম কলকাতা নেই অথবা রাম দিল্লিতে আছে। অথবা যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে কি বলে? অবিসংবাদী অর্থে অথবা বলে। ছয়, এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ বচন সকল গাছ হয় বৃক্ষ, অতএব এ বচন সকল বৃক্ষ হয় গাছ। সাত, কোনো পাখি চতুষ্পদ নয় বচনটির বুলীয় ভাষ্য কি? দেখো এখানে উদ্দেশ্য আর বিধেয় পদ উল্লেখ আছে, তাহলে ই বচনের বুলীয় ভাষ্য হবে এসপি = 0। আট, কখন একটি নিরপেক্ষ ন্যায় অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়? যখন নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তখন অবৈধ সাধ্যদোষ হয়। অথবা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানের অন্তর্গত যুক্তিবাক্য দুটির মধ্যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকেই বলা হয় ন্যায়ের সংস্থান। নয়, P∼q বচনটির সত্য সারণী অঙ্কন করো। দেখো এখানে বচন গ্রাহক আছে দুটো, তাহলে সারি কটা হবে? চারটে। আমি চারটে সারি আঁকবো। এখানে P লিখবো আর এখানে Q লিখবো। তাহলে প্রথম দুটো T, পরের দুটো F, আর এখানে T, এখানে F, এখানে T, এখানে F। আর এখানে সূত্র লিখবো P∼ সূত্র। তাহলে ট্রিপল সূত্র কি? জোড়ায় জোড়ায় সূত্র। দেখো জোড়া টিতে টি হবে, আর দেখো জোড়া এফে টি হবে, আর বাদ বাকি সব এফ হবে। তাহলে P∼q সত্য সারণী হচ্ছে এটি। অথবা AB সত্য আর XY মিথ্যা হলে নির্মলিখিত বচনটি সত্যমূল্য বের করতে হবে। তাহলে দেখো আমরা সত্যমূল্য বের করব A = X, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে ভেল চিহ্ন, এখানে হচ্ছে B, থার্ড ব্র্যাকেট ডট A ভেল Y। তাহলে দেখো এখানে এর মান বলা আছে T, তাহলে আমরা এর জায়গায় কী লিখব? T লিখব। আর X এর জায়গায় কী লিখব? F। ভেল বির মান কি? T, থার্ড ব্র্যাকেট ডট
এর মান টি বলা আছে, টি লিখলাম, ভেল ওয়াই মান এফ বলা আছে, এফ লিখলাম। দেখো আমরা সূত্র লিখব, ইমপ্লাইজের সূত্র টি এফ এ এফ, তাহলে আমরা কী লিখবো এখানে, টি এফ এ এফ হবে ভেল টি ডট ভেলের সূত্র এফ এফ এফ, দেখো এফ এফ নেই তাহলে কী হবে, টি হবে। ভেলের সূত্র এফ এফ এফ, দেখো এফ এফ নেই তাহলে কী হবে, টি হবে ডট টি, আর ডটের সূত্র কি টি টিতে টি, তাহলে সত্য মূল্য কী হবে, সত্য হবে। 10 ভেনচিত্রে প্রকাশ করো সকল অকবি হয় অদার্শনিক। তাহলে দেখো এখানে উদ্দেশ্য আর বিধেয়পদ উল্লেখ আছে, যেহেতু এ বচন তাহলে এ বচনের বলীয় ভাষার সূত্র জানি এস পির মাথায় বার ইকুয়াল টু 0, কিন্তু দেখো এখানে কবির আগে মানে উদ্দেশ্য পদের আগে অ আছে, তাহলে কী হবে, এসের মাথায় কী হবে, একটা বার চিহ্ন হবে। আবার দেখো দার্শনিকের আগে অ আছে, তাহলে এখানে আরেকটা বার হবে, আর ডবল বার থাকলে কী হবে, বার চিহ্ন উঠে যাবে, ডবল বার, তাহলে হবে এস এর মাথায় বার পি ইকুয়াল টু 0, এটি হবে এ বচনের বুলীয় ভাষ্য। আর একে ভেনচিত্র প্রকাশ করলে এই রকম হবে, দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত, এসের মাথায় বার পির মাথায় বার। দেখো এখানে এসের মাথায় বার চিহ্ন আছে, তাহলে এস বৃত্ত বাদ চলে যাবে, আর পির যে ঘরটা আছে সেখানে কী হবে, ছায়াবৃত্ত হবে। 11 একটি সংযোগী বচন কখন সত্য হয়, যখন সংযোগী বচনের উভয় সংযোগী সত্য হয় তখন সংযোগী বচন সত্য হয়। অথবা সত্যপেক্ষ বচনের সত্যমূল্য কত প্রকার হতে পারে, সেগুলি কি কি, 3 প্রকারের হয়, শতসত্য, শতমিথ্যা ও আপতীক। 12 প্রকৃতির একরূপতা নীতি মূল বক্তব্য কী, প্রকৃতি সমাবস্থায় সম আচরণ করে। 13 আবশ্যিক পর্যাপ্ত সত্যের একটি উদাহরণ দাও। ভিজেঘাটে অগ্নিসংযোগ সৃষ্টি ধূম উৎপন্নের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 14 বহুকরণবাদের মূল ত্রুটি কী, বহুকরণবাদের মূল ত্রুটি হলো এই মতটি গ্রহণ করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তহীন রূপে গণ্য করা যায় না। 15 আরোহমূলক লাভ বলতে কী বোঝো, আরোহ অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে বা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞানে উপনীত হওয়ার প্রক্রিয়াই হলো আরোহমূলক লাভ। অথবা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 16 উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে, সুতরাং যদুও কুইনাইন খেয়ে ভালো হবে। পেজ নাম্বার এসি 301। 1 যুক্তির আকার কাকে বলে, যুক্তির কাঠামো বা বিন্যাসকে যুক্তির আকার বলে। অথবা নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। 2 অ্যারিস্টটল কেন অসম বিরোধিতাকে বিরোধিতা বলে স্বীকার করেন না, কারণ যে দুটি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে তারা একসঙ্গে সত্য হতে পারে আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে। 3 যদি একটি সার্বিক বচন সত্য হয় তবে তার অনুবর্তী বিশেষ বচনটি কী হবে, দেখো এ বচন বলেছে সত্য আর এর অনুবর্তী বচন হচ্ছে আই বচন, তাহলে আই বচনও সত্য হবে। অথবা একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচন যদি একই সঙ্গে মিথ্যা হতে পারে না আবার একই সঙ্গে সত্য হতে না পারে তবে বচন দুটির সম্বন্ধ কী হবে, বিরুদ্ধ বিরোধিতা। 4 বস্তুগত বিবর্তন কাকে বলে, যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। 5 প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, যে মিশ্রণের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। অথবা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, যে মিশ্রণের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। 6 বিকল্প পরিগ্রহণ দোষ কাকে বলে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের
প্রধান আশ্রয় বাক্যের একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হলে বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। 7. পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। অথবা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তত একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব আছে তাকে সাত্ত্বিক শ্রেণী বলে। 8. কাক ও কোকিল এক নয় বাক্যটি বচনে রূপান্তর করে বুলীয় লিপি এবং ভেনচিত্রে প্রকাশ করো, তাহলে এটা ই বচন হবে। কোনো কাক নয় কোকিল। তাহলে এর বুলিয় ভাষ্য হবে এসপি = 0 আর ভেনচিত্র হবে এইরকম, দুটো বৃত্ত হবে এস বৃত্ত আর পি বৃত্ত, এস আর পি, এর মাঝখানে কী হবে? ছায়াবৃত্ত হবে। 9. নির্দেশক স্তম্ভ কাকে বলে? সত্য সারণীর অঙ্গবচনগুলি নিয়ে যে সকল স্তম্ভ গড়ে ওঠে তাদের বলা হয় নির্দেশক স্তম্ভ। অথবা ফল স্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকার সত্যমূল্য নির্ণয় করা হয় তা হলো ফল স্তম্ভ। 10. সত্য সারণীর সাহায্যে নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। তাহলে দেখো এখানে বচন গ্রাহক আছে দুটো, তাহলে সারি হবে 4টে, আমরা 4টে সারি আঁকবো। এখানে এক্স লিখব, এখানে ওয়াই লিখব। প্রথম দুটো টি হবে আর পরের দুটো এফ হবে। এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ। দেখো প্রথমে এটার মান বের করব, এক্স ট্রিপল বার ওয়াই। তাহলে সূত্র কি? জোড়ায় জোড়ায় সত্য। তাহলে আমরা জোড়ায় জোড়ায় সত্য লিখব। দেখো এখানে জোড়া আছে সত্য আর এখানে জোড়া আছে সত্য, আর বাদ বাকি কী লিখব? মিথ্যা লিখব। দেখো এখান থেকে আমরা অস্বীকার এক্সের মান কিন্তু জানি না, তাহলে অস্বীকার এক্সের মান আর অস্বীকার ওয়াইয়ের মান বের করে নেব। তাহলে এখানে লিখব অস্বীকার এক্স, তাহলে অস্বীকার এক্সের মান হবে এক্সের বিপরীত মান এফ এফ টি টি। একইভাবে আমরা অস্বীকার ওয়াইয়ের মান বের করব। তাহলে ওয়াইয়ের বিপরীত মান হবে, দেখো টি আছে তাহলে কী হবে? এফ, তাহলে এফ টি এফ টি। এবার আমরা লিখব অস্বীকার এক্স ইমপ্লাইজ অস্বীকার ওয়াই। তাহলে সূত্র কি? টি এফ এ এফ, দেখো টি এফ নেই, এখানেও টি এফ নেই, আগে টি থাকা লাগে পরে এফ, দেখো নেই, দেখো এখানে আছে টি এফ এ এফ, দেখো আর কোথাও নেই, তাহলে বাদ বাকি সব কী হবে? টি। দেখো এটা হচ্ছে আশ্রয় বাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত, তাহলে এটা বৈধ না অবৈধ? দেখো আশ্রয় বাক্য সত্য আছে, সিদ্ধান্ত দেখে রাখলাম, এটা মিথ্যা দেখব না, এটাও দেখব না। আবার দেখো আশ্রয় সত্য, সিদ্ধান্ত সত্য, তাহলে এটা হচ্ছে বৈধ। 11. সামান্যীকরণ কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলে। অথবা আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? আরোহ অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে বা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞানে উপনীত হওয়ার প্রক্রিয়াই হলো আরোহ অনুমান সংক্রান্ত লাভ। 12. ভালো ও মন্দ উপমা যুক্তির একটি পার্থক্য লেখো। ভালো উপমার ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে, অপরপক্ষে মন্দ উপমার ক্ষেত্রে দুটি বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ হয়। 13. বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?
প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানের কার্যকরণ সম্বন্ধ নির্ণয় করার কোনো চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত গণনার মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। 14 মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, কারণ হলো কার্যের নিয়ত সত্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 15 বহুকারণ সমন্বয়বাদ কাকে বলে? কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহুকারণ সমন্বয় বলে। অথবা বহুকারণবাদ কাকে বলে? যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে অথবা ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহুকারণবাদ। 16 আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো? যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলা হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।